ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, অর্থাৎ কোথায় কোথায় আমরা তড়িৎ বিশ্লেষণকে প্রয়োগ করতে পারি বা ব্যবহার করতে পারি। তো দেখে নাও যে ফার্স্ট হচ্ছে আমরা তড়িৎ লেপনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে অধিক সক্রিয় কোনো ধাতুর উপর বা ধাতু সংকরের উপর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দিতে পারি এবং তার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। সেকেন্ড অপশন কি ধাতু নিষ্কাশন, অর্থাৎ যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু বা অধিক সক্রিয়তা সম্পন্ন কোনো ধাতু আমরা নিষ্কাশন করতে পারি তাদের আকরিক থেকে। অর্থাৎ এখানে আমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুকে নিষ্কাশন করতে পারি। আর থার্ড ধাতুর পরিশোধন। ধাতুর পরিশোধন মানে কি, তোমার কাছে কোনো অশুদ্ধিযুক্ত কোনো ধাতু আছে, সেই ধাতু থেকে আমরা বিশুদ্ধ ধাতু তৈরি করতে চাই, তার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করতে পারি এবং এই প্রক্রিয়ার সাহায্যে কপার, অ্যালুমিনিয়াম, সিলভার ইত্যাদি ধাতুর পরিশোধন আমরা করতে পারি। তাহলে এই প্রক্রিয়ার সাহায্যে কপার, সিলভার, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর পরিশোধন আমরা করি। তাহলে এই তিনটে হচ্ছে একদম মেজর ফ্যাক্টর যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণটা অ্যাপ্লাই করতে পারি। তো এরপর আমরা ফার্স্ট যেটা আলোচনা করব যে তড়িৎ লেপন। তড়িৎ লেপন প্রক্রিয়ায় কিভাবে আমরা তড়িৎ বিশ্লেষণটা প্রয়োগ করব। এখানে দেখো যে তড়িৎ লেপন প্রক্রিয়ায় বলতে কি বোঝায়, যে অধিক সক্রিয় যদি কোনো ধাতু বা ধাতু সংকর থাকে তার উপর তুলনামূলকভাবে কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয় এবং এই প্রলেপ দেওয়ার ঘটনাকে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিং বলে। এখন যদি আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা দেখি তাহলে কি দেখতে পাবো যে লিথিয়াম একদম উপরে থাকে, লিথিয়াম, তার নিচে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার এভাবে চলে। তো এই যে হাইড্রোজেন এই জায়গাতে অবস্থান করছে এবং হাইড্রোজেনের সাপেক্ষে যারা একদম উপরের দিকে আছে তারা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, যারা মাঝামাঝি অবস্থান করছে তারা এদের তুলনায় কম তড়িৎ ধনাত্মক, আর যারা হাইড্রোজেনের সাপেক্ষে একদম নিচের দিকে আছে তাদের তড়িৎ ধনাত্মকতা ধর্ম খুব কম। সুতরাং এখানে আমরা কি করতে পারি, যে এই যে শ্রেণীটা সাজানো আছে পরপর, এই সাজানোটা এদের সক্রিয়তা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে কমে যাচ্ছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি সক্রিয়তা হ্রাস পায়। যত আমরা নিচের দিকে যাব সক্রিয়তা আস্তে আস্তে কমে যাবে। এখন তড়িৎ লেপন প্রক্রিয়াতে কি করা হয়, অধিক সক্রিয় কোনো ধাতু, আমি মনে করলাম যে আয়রন ধাতুকে আমি নিচ্ছি, তাহলে এই আয়রন ধাতুর উপর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দিতে হবে। তাহলে আয়রনের থেকে কম সক্রিয় ধাতু কপার, তাহলে আমি যদি কপার ধাতুর প্রলেপ দিই তাহলে কপার ধাতুর প্রলেপ দেবো আয়রনের উপর। এই ঘটনাটাকে আমরা তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিং বলি। এখন এই তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিং এ কি করতে হবে, তাহলে এটি যেহেতু একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, সুতরাং একটি অ্যানোড দরকার, একটি ক্যাথোড দরকার, দুটি তড়িৎদ্বার দরকার এবং একটি তড়িৎ বিশ্লেষ্য তরলের প্রয়োজন। তো এখানে যে ধাতুর উপর আমরা প্রলেপ দিতে চাইছি, এখানে যেমন ধরো আয়রন ধাতু, সেই আয়রন ধাতুটাকে আমি ক্যাথোড রূপে ব্যবহার করব, বোঝা গেল। সুতরাং যে ধাতুর উপর প্রলেপ দেবো সেটি হবে ক্যাথোডে, যে ধাতু দিয়ে প্রলেপ দেবো, এখানে যেমন কপার দিয়ে আমি প্রলেপ দিতে চাইছি তাহলে সেই কপারটাকে আমরা অ্যানোডে ব্যবহার করব এবং এই কপারের কোনো জলে দ্রাব্য বা গলিত লবণ বা কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত কোনো লবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহৃত করব, বোঝা গেল। সুতরাং অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করছি যে ধাতুর প্রলেপ দিতে চাইছি, ক্যাথোড হিসাবে ব্যবহার করছি যার উপর প্রলেপ দেবো এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি নেওয়া হবে, অ্যানোডে যে ধাতুটি ব্যবহার করা হবে সেই ধাতুরই কোনো দ্রবীভূত বা গলিত লবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে আমরা ব্যবহার করব। এখন এই যে তড়িৎ লেপন প্রক্রিয়াটি এটা কেন করা হয় বা কি করার প্রয়োজনীয়তা কি আছে, দেখো তড়িৎ লেপন প্রক্রিয়ার সাহায্যে কি করি না, আমরা বিভিন্ন ধাতুকে রক্ষা করতে পারি। কিভাবে না, বাতাসের জলীয় বাষ্প, অক্সিজেন বা যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ার হাত থেকে কোনো ধাতুকে রক্ষা করার জন্য আমার তড়িৎ লেপন প্রক্রিয়াটি করার প্রয়োজন হয়। যেমন ধরো আয়রন ধাতুকে বা কোনো লোহার রডকে যদি দীর্ঘদিন ধরে মাটিতে রেখে দাও
জলীয় বাষ্পের উপস্থিতিতে, বায়ুর উপস্থিতিতে দেখবে তার উপর একটা মরচে পড়ে গেছে। কিন্তু সেই লোহার দ্বন্দ্বটিকে যদি তুমি তড়িৎ লেপন প্রক্রিয়ার সাহায্যে কোনো ধাতুর প্রলেপ দিয়ে দাও, তাহলে দেখা যাবে কিন্তু তার উপর মরচে পড়ছে না, অর্থাৎ সেই ধাতুটিকে রক্ষা করা হচ্ছে। রক্ষা করার জন্য আমার তড়িৎ লেপন প্রক্রিয়াটি করা প্রয়োজন। এছাড়া কোনো ধাতুর আমরা সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, যেমন ধরো পিতলের উপর বা স্টিলের উপর যদি আমরা সিলভার বা গোল্ডের প্রলেপ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবো, তার ঔজ্জ্বল্য অনেকটা বৃদ্ধি পাবে। সুতরাং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার তড়িৎ লেপন প্রক্রিয়াটি প্রয়োজন হয়। এখন একটি সহজ পরীক্ষার সাহায্যে আমরা দেখে নিই যে কিভাবে তড়িৎ লেপন প্রক্রিয়াটি করা যেতে পারে। সাপোজ তুমি মনে করো যে আমি একটি লোহার চামচ নিয়েছি, লোহার চামচ নিয়েছি, আয়রনের চামচ তৈরি আছে, আর তার উপর আমরা সিলভারের প্রলেপ দেবো, অর্থাৎ এইটার উপর আমরা সিলভারের প্রলেপ দিতে চাইছি, এইটা দিয়ে প্রলেপ দেবো। তো কিভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি করব, তার জন্য কি করব না, প্রথমে একটি পাত্র নেব, যে পাত্রটাকে আমরা আগেই জেনেছি ভোল্টামিটার বলে, যে তড়িৎ বিশ্লেষণ করার জন্য একটি পাত্র নিতে হয়। এই পাত্রে দুটো রডকে আমি ডোবাবো, যেগুলো তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করব। একটি কি, যেটা হচ্ছে সিলভার, এটা সিলভারের দণ্ড, এটা সিলভার তড়িৎদ্বার হিসাবে যোগ করা আছে। আর একটা লোহার চামচকে আমি এর মধ্যে যোগ করে দিয়েছি। এই ধরো করা আছে। তাহলে এখন এই যে প্রান্তটা, এটা আমি ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করে দিচ্ছি। এদিকটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এদিকটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত। তড়িৎ পজিটিভ প্রান্ত থেকে প্রবাহিত হবে, এবং এই দিকটাতে আমি কি নিয়েছি না, এটা আমরা সিলভারের একটা দণ্ড নেওয়া হয়েছে এদিকটা, যেটা অ্যানোড হিসাবে কাজ করবে। যেহেতু এটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি, তাহলে সিলভারের দণ্ডটা অ্যানোড হিসাবে কাজ করছে। আর এই যে লোহার চামচ, এটা একটা লোহার চামচ, যেটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করা আছে, সুতরাং এটা ক্যাথোড হিসাবে কাজ করবে। সুতরাং সবসময় মনে রাখতে হবে যার উপর আমরা প্রলেপ দেবো, এখানে যেমন আমরা লোহার উপর প্রলেপ দিতে চাইছি, লোহার যে চামচটা আছে তার উপর যেহেতু প্রলেপ দিতে চাইছি, তাই লোহার চামচটা ক্যাথোড হিসাবে ব্যবহার করা আছে। আর যেহেতু আমরা সিলভার দিয়ে প্রলেপ দেবো, তাই সিলভারটাকে আমরা অ্যানোডে ব্যবহার করব, এবং এটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করা আছে। এবার এই পাত্রের মধ্যে কি করব না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণকে আমরা নেব। এবার এই পাত্রের মধ্যে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিতে হবে। কোন দ্রবণ না, অ্যানোড হিসাবে যাকে ব্যবহার করা হয়েছে, যে ধাতুকে ব্যবহার করা হয়েছে, এখানে অ্যানোড হিসাবে সিলভারকে ব্যবহার করেছি। এই সিলভারেরই কোনো দ্রবীভূত বা গলিত লবণকে আমাকে নিতে হবে। এখানে যেমন ধরো পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড নিচ্ছি, KAgCN2। এটি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এর মধ্যে নেওয়া হয়েছে। এবার ব্যাটারির সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ চালনা করলাম। যখনই চালনা করব তখন কি হবে, দেখা যাবে ক্যাথোডে কি রিঅ্যাকশন হবে এবং অ্যানোডে রিঅ্যাকশন হবে। কি রকম ধরনের রিঅ্যাকশন হবে এখানে, এখানে দেখো এই যে লবণটা আছে এখানে KAgCN2, এটা বিয়োজিত হয়ে K+ তৈরি করবে, Ag+ তৈরি করবে, আর 2Cn- তৈরি করবে। তাহলে এই যে Ag+ আয়নটা হলো, তাহলে এখান থেকে আমরা Ag+ আয়নটা পেয়ে গেলাম। এখন ক্যাথোড রিঅ্যাকশন কি হবে, ক্যাথোডে কি রকম রিঅ্যাকশন হবে, আমরা কি জানি ক্যাথোডে পজিটিভ আয়নগুলো যায়। তাহলে পজিটিভ আয়ন বলতে এখানে Ag+ আর K+, যেহেতু Ag+ তড়িৎ ধনাত্মকতা ধর্ম কম, সেই কারণে Ag+ দ্রুত ক্যাথোডে চলে যাবে। তাহলে Ag+ দ্রুত ক্যাথোডে যাওয়ার পর একটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ধাতব সিলভারে পরিণত হবে, সিলভার সলিড হয়ে যাবে। এবং এই সলিডটা কি হবে, মানে গিয়ে লোহার যে চামচ আছে সেই চামচের উপর গিয়ে আস্তে আস্তে জমা হবে। সুতরাং Ag+ আয়ন যেটি দ্রবণের মধ্যে ছিল, সেটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিলভারে পরিণত হচ্ছে, এবং সেই ধাতব সিলভারটা কোথায় যাচ্ছে, ক্যাথোডে। ক্যাথোডে যাওয়ার ফলে যে লোহার চামচ আছে, লোহার চামচের উপর পাতলা প্রলেপ করতে শুরু করবে। আর অ্যানোডের বিক্রিয়া কি হবে, অ্যানোডে কি যায়, আমরা জানি নেগেটিভ চার্জ যায়। তাই নেগেটিভ চার্জ বলতে এখানে Cn-, কিন্তু এখানে Cn- আয়নে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ এখানে যে আমরা সিলভারের তড়িৎদ্বারটি ব্যবহার করেছি, সেই সিলভারের তড়িৎদ্বার একটি করে ইলেকট্রন বর্জন করে দ্রুত Ag+ আয়নে চলে আসে, Ag+ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে চলে আসে,
এবং সেই চলে আসাটা অনেক কম্পারেটিভলি সোজা। সেই কারণে এখান থেকে সিলভারের যে তড়িৎদ্বার এজি সলিড যেটা ছিল সে একটি করে ইলেকট্রন বর্জন করবে, বর্জন করে এজি প্লাস আয়ন রূপে দ্রবণে চলে আসছে। তাহলে এখান থেকে সিলভারের সলিডটা এজি প্লাস আয়ন বর্জন করছে, সেই এজি প্লাস আয়নটা প্রথমে দ্রবণের মধ্যে আসছে, তারপর দ্রবণ থেকে কোথায় যাচ্ছে, লোহার চামচের উপর যাচ্ছে এবং লোহার চামচের উপর একটা পাতলা প্রলেপ পড়ে যাচ্ছে। তো এই ঘটনাকে আমরা তড়িৎ লেপন বলি এবং এই প্রক্রিয়ার সাহায্যে এবং এর জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা সাহায্য নিই এবং যার সাহায্যে তড়িৎ লেপন প্রক্রিয়াটি করা হয়ে থাকে। সুতরাং এখানে সবসময় মনে রাখতে হবে যে যার উপর আমরা প্রলেপ দেবো সেটি যেন সবসময় ক্যাথোডে থাকে এবং যে ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হবে সেটি যেন অ্যানোডে থাকে এবং সেই ধাতুরই কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমাকে এখানে ব্যবহার করতে হবে। এখন আমরা একটা ছকের সাহায্যে দেখে নিই যে কোন কোন ধাতুর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে আমরা কি কি ব্যবহার করতে পারি। দেখো, তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত ধাতুর নাম পরের ছকটাতে লেখা আছে অ্যানোড, পরের ছকটা লেখা আছে ক্যাথোড, তারপর লেখা আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত ধাতুর নাম আমি মনে করলাম যে সিলভারের ধাতু আছে এজি, যে এজি ধাতু দিয়ে আমরা প্রলেপ দিতে চাইবো, তাহলে এজি ধাতুর প্রলেপ দিলে অ্যানোডে সেটাকেই নিতে হবে এবং ক্যাথোডে কাকে নিতে হবে, যে ধাতু বা ধাতু সংকরের উপর প্রলেপ দেওয়া হবে, যে ধাতু বা ধাতু সংকরের উপর প্রলেপ দেওয়া হবে তাকে আমরা ক্যাথোড রূপে ব্যবহার করব এবং অ্যানোডে থাকবে সিলভার এবং এই সিলভারের কোনো দ্রবীভূত লবণকে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব। এখানে যেমন ধরো পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড KAgCN2, একে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব। একইভাবে যদি আমরা গোল্ডের দিতে চাই, গোল্ডের প্রলেপ দিতে চাই, তাহলে অ্যানোড হিসেবে আমরা গোল্ড নেব এবং ক্যাথোডে যে ধাতু বা ধাতু সংকরের উপর প্রলেপ দেবো সেটাকে নেওয়া হবে। আর এটারই দ্রবীভূত কোনো লবণ যেমন পটাশিয়াম অরোসায়ানাইড KAuCN2, পটাশিয়াম অরোসায়ানাইডকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব। আবার ধরো নিকেলের প্রলেপ দিতে চাইছি আমরা নিকেল, তাহলে সেক্ষেত্রে অ্যানোড হিসাবে আমরা নিকেলকে নেব এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করব, নিকেল সালফেট NiSO4। একইভাবে আমরা কপারের ধরো প্রলেপ দিতে চাইছি, কপারের প্রলেপ দিতে গেলে আমরা কপার হিসাবে অ্যানোড হিসাবে আমাকে কপারটা নিতে হবে এবং কপারের কোনো তড়িৎ লবণকে যেমন ধরো কপার সালফেট CuSO4, কপার সালফেটকে জলে দ্রবীভূত করে সেই জলীয় দ্রবণটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব এবং এর সঙ্গে সামান্য পরিমাণ অ্যামোনিয়াম সালফেট ও বোরিক অ্যাসিড মেশানো থাকে এই কপার সালফেটের জলীয় দ্রবণের সাথে। সুতরাং এই পদার্থগুলিকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করতে পারি এবং এদেরকে অ্যানোড হিসাবে নিতে পারি এবং যে ধাতু বা ধাতু সংকরের উপর আমরা প্রলেপ দেবো তাকে সবসময় ক্যাথোডে ব্যবহার করতে। নেক্সট যেটা পড়বো আমরা সেটা হলো ধাতু নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে আমরা বিভিন্ন প্রকার ধাতু নিষ্কাশন করতে পারি তাদের আকরিক থেকে। যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের যে সমস্ত আকরিক আছে সেই আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। তো এখন আমরা যেটা করবো যে অ্যালুমিনিয়াম ধাতুকে আমরা কিভাবে নিষ্কাশন করতে পারি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। তো তার জন্য কি করতে হবে, অ্যালুমিনিয়ামের যে আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক আমরা জানি বক্সাইট, সেই বক্সাইট থেকে প্রথমে আগে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করতে হবে, তারপর সেই বিশুদ্ধ অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া দ্বারা বা তড়িৎ বিজারণ বিক্রিয়ার সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতুকে আমরা নিষ্কাশন করতে পারি। তো ফার্স্ট আমরা কি নিয়ে নেবো, বক্সাইট। ফার্স্ট হচ্ছে নিয়ে নিচ্ছি আমরা বক্সাইট এবং বক্সাইটের সংকেত কি না Al2O3 2H2O। তো বক্সাইট থেকে ফার্স্ট আমাকে কি তৈরি করতে হবে, বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করতে হবে। বিশুদ্ধ অ্যালুমিনার সংকেত কি Al2O3, এটা হলো বিশুদ্ধ অ্যালুমিনা। তাহলে ফার্স্ট বক্সাইট থেকে আমরা বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করব, তারপর এই যে অ্যালুমিনাটা পেলাম এই অ্যালুমিনার তড়িৎ বিজারণ বিক্রিয়ার সাহায্যে আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম ধাতুটা নিষ্কাশন করব। তো এই অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে তাহলে এই যে অ্যালুমিনাটা আছে একে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলাতে হবে, মানে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে তাহলে ব্যবহার করতে হবে, যেহেতু এটা আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। সুতরাং এর যে গলনাঙ্ক, ওই গলনাঙ্ক হচ্ছে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই তাপমাত্রায় যদি আমি গলাতে চাই প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে এবং ওই যে উচ্চ তাপমাত্রা সেই তাপমাত্রায় দেখা যায় বেশিরভাগ অ্যালুমিনিয়াম বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যায়। সেই কারণে অত তাপমাত্রায় বিক্রিয়া করা আমার পক্ষে সম্ভব নয়। সেই কারণে কি করব আমরা না, বিশুদ্ধ অ্যালুমিনার সাথে ক্রায়োলাইট এবং ফ্লোরস্পার
মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে দেখা যাবে কি টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে 950-এ নেমে আসবে। অর্থাৎ যেখানে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক ছিল সেই গলনাঙ্কটা 950 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসবে, এবং যার ফলে অনেক কম তাপমাত্রাতে এই অ্যালুমিনিয়ামটা গলে যাবে এবং সেই গলিত পদার্থটিকে নিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা ব্যবহার করব, এবং ব্যবহার করার পর তার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করব। সুতরাং তাহলে বিশুদ্ধ অ্যালুমিনা যেটা, এটা আমরা কত পার্সেন্টেজ নেবো না 20% অ্যালুমিনা নেবো, অর্থাৎ Al2O3, প্লাস এর সাথে আমরা নেবো 60% ক্রায়োলাইট, 60% আমরা ক্রায়োলাইট নেবো। ক্রায়োলাইট মানে কি AlF3 3NaF, AlF3, 3NaF, এটাকে আমরা ক্রায়োলাইট বলি। এটা 60% নেবো, প্লাস 20% নেবো ফ্লোরস্পার। ফ্লোরস্পার নেবো, ফ্লোরস্পারের সংকেত হচ্ছে CaF2, ক্যালসিয়াম ফ্লোরাইড। তো এই পার্সেন্টেজ আমরা মিক্সড করব। তাহলে এই মিশ্রণটিকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব। ব্যবহার করে এর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি। এবং এর জন্য আমাদের একটি ব্যবস্থাপনা করতে হয়, যেটা আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার জন্য আমরা এরকম একটা ব্যবস্থা করতে পারি, যে ক্ষেত্রে একটা লোহার কিংবা স্টিলের আয়তাকার একটা ট্রাঙ্ক নেওয়া হয়েছে। এটা একটা আয়তাকার ট্রাঙ্ক। এই আয়তাকার ট্রাঙ্কের মধ্যে গ্রাফাইটের আস্তরণ দেওয়া, 1 ফুট গ্রাফাইটের আস্তরণ দেওয়া, এটা হচ্ছে গ্রাফাইট কিংবা গ্যাস কার্বন দিতে পারি, দিয়ে এটা 1 ফুট একটা আবরণ দেওয়া আছে, এবং এটি ক্যাথোড হিসাবে কাজ করবে। এবং এরপর এখানে একটি তামার দণ্ড নেওয়া হয়েছে, এটা তামা, এটা কপারের একটি রড নেওয়া হয়েছে, এবং এই কপারের রড থেকে এইগুলো হচ্ছে গ্রাফাইটের দণ্ডকে ঝোলানো আছে। গ্রাফাইট এখানে 1, 2, 3, 4, পরপর 4টে গ্রাফাইটের দণ্ডকে আমরা কপারের তারের মাধ্যমে ঝুলিয়ে দিয়েছি, এবং এই কপারের এই প্রান্তটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করা আছে, এবং এই গ্রাফাইটগুলি অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে এই যে গ্রাফাইটের দণ্ডগুলি আছে এটা অ্যানোড হিসাবে কাজ করছে, আর ভিতরের দিকে যে গ্রাফাইটের প্রলেপ দেওয়া আছে সেই গ্রাফাইটটা ক্যাথোড হিসাবে কাজ করছে, এবং এই গ্রাফাইটের দণ্ডগুলিকে ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি, আর এই গ্রাফাইটের যেটা প্রলেপ দেওয়া আছে সেই প্রলেপটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করা আছে। এখানে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি নেওয়া হয়েছে সেখানে 20% বিশুদ্ধ অ্যালুমিনা, 60% ক্লোরাইড এবং 20% ফ্লোরস্পার পুরো মিশিয়ে সেই মিশ্রিত গলিত দ্রবণটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করেছি। করে এখন যদি ব্যাটারির সাহায্যে আমরা ডাইরেক্ট কারেন্ট পাঠাই, অর্থাৎ এখান থেকে যদি ডিসি পাঠানো হয় এবং কারেন্টে এই অভিমুখে প্রবাহিত হবে, প্লাস থেকে মাইনাস প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হয়, সুতরাং এখান থেকে আমরা ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত করছি। প্রবাহিত করলে এর মধ্যে যে অ্যালুমিনা আছে সেটা কিন্তু আয়নে বিয়োজিত হবে। তাহলে আমরা দেখি যদি Al2O3 এটা যদি আয়নে বিয়োজিত হয় তাহলে কি তৈরি হবে, 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3O2- আয়নে বিয়োজিত হলো, এবং আয়নে বিয়োজিত হওয়ার পর ক্যাটায়নগুলি ক্যাথোডে যাবে এবং অ্যানায়নগুলি অ্যানোডে যাবে। তাহলে যদি আমরা দেখি যে ক্যাথোড রিঅ্যাকশন কি হবে না, অ্যালুমিনিয়াম 3+, তাহলে 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 6 ইলেকট্রন, ক্যাথোডে গিয়ে 6টি ইলেকট্রন গ্রহণ করে 2 অ্যালুমিনিয়াম তৈরি করলো। আবার যদি আমরা দেখি যে অ্যানোড রিঅ্যাকশন, তাহলে অ্যানোডে কি হবে, অ্যানোডে যে O2- আছে 3O2- মাইনাস 6 ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার পর 3O তৈরি করলো। এরপর 3টে O প্লাস 3টে O পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে 3O2 তৈরি করবে। এগুলো অক্সিজেন পরমাণু, তাই 3টে অক্সিজেন পরমাণু তৈরি হলো এখানে। তাহলে এই যে 3টে অক্সিজেন পরমাণু প্লাস 3টে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে 3O2, তাহলে 3 অণু অক্সিজেন গ্যাস পেয়ে যাব। সুতরাং অ্যালুমিনার যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে পেয়ে গেলাম ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু এবং অ্যানোডে পেয়ে গেলাম অক্সিজেন গ্যাস। সুতরাং এইভাবে আমরা বিশুদ্ধ অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে পেয়ে যাব অ্যালুমিনিয়াম ধাতু এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে আমরা এইভাবে ধাতুর নিষ্কাশন করতে পারি। এরপর এখন আমরা ধাতুর বিশুদ্ধীকরণ নিয়ে আলোচনা করব।
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে আমরা ধাতুর বিশুদ্ধীকরণ করতে পারি। যেমন ধরো কপার, সিলভার, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুকে আমরা কিভাবে তার অশুদ্ধ ধাতু থেকে কিভাবে বিশুদ্ধ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কপার ধাতুকে কিভাবে বিশুদ্ধীকরণ করতে পারি। যদি আমার কাছে একটা অশুদ্ধযুক্ত কপারের পাত থাকে, সেই কপারের পাত থেকে আমরা কিভাবে বিশুদ্ধ কপার তৈরি করব। এখন দেখো ব্লিস্টার কপার, আমরা জানি যে ব্লিস্টার কপার হচ্ছে একটি অশুদ্ধিযুক্ত কপার, যেখানে 97 থেকে 98% পর্যন্ত বিশুদ্ধ কপার থাকে এবং বাকিটা হচ্ছে অশুদ্ধ থাকে। এখন এই অশুদ্ধিযুক্ত কপার থেকে আমরা কিভাবে বিশুদ্ধ কপার তৈরি করতে পারি। তো আমার কাছে আমি ধরে নিলাম যে ব্লিস্টার কপার আছে। ব্লিস্টার কপারের মধ্যে 97 থেকে 98% কপার থাকে, তাহলে বাকি যে 3% বা 2% সেটা হচ্ছে অশুদ্ধি আছে। তাহলে এই অশুদ্ধি থেকে আমরা কিভাবে বিশুদ্ধ কপার তৈরি করব। তাহলে এখান থেকে আমাকে বিশুদ্ধ কপার তৈরি করতে হবে, যার মধ্যে 99.99% পর্যন্ত বিশুদ্ধ কপার আমরা পেতে পারি। তো এই প্রক্রিয়াটা করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্য নিতে পারি এবং সেখানে আমরা কি করব না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে, এক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে সালফিউরিক অ্যাসিড নেব এবং তার সঙ্গে 15% কপার সালফেট, 5 থেকে 10% লঘু H2SO4 একটা সলিউশন আমরা নিচ্ছি এবং তার সঙ্গে 15% কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি করব এবং এই মিশ্রণটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে আমরা নেওয়া হবে। আর অশুদ্ধযুক্ত যেটা তামার পাত থাকবে, সেই তামার পাতকে অর্থাৎ ব্লিস্টার কপারের যে পাত আছে যেটা আমরা অশুদ্ধযুক্ত পাত, সেটাকে আমরা অ্যানোড হিসাবে নেব। আর বিশুদ্ধ কপারের একটি পাত নেব যেটাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। ব্যবহার করে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ক্যাথোডে বিশুদ্ধ কপার সঞ্চিত হবে। এবং এর জন্য আমি একটা পরীক্ষা ব্যবস্থা করতে পারি। যেমন ধরো অশুদ্ধযুক্ত কপার অর্থাৎ ব্লিস্টার কপার থেকে যদি আমরা বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করতে চাই, বিশুদ্ধ কপার ধাতু পেতে চাই, তাহলে সেক্ষেত্রে এরকম একটি ব্যবস্থাপনা আমাকে নিতে হবে যে যেখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমরা কপার ধাতুটাকে বিশুদ্ধ করতে পারি। এক্ষেত্রে লেডের আস্তরণযুক্ত একটি ভোল্টামিটার নেওয়া হয়েছে। এটা একটি ভোল্টামিটার যার মধ্যে কতগুলি কপারের দণ্ড পরপর ঝুলিয়ে দেওয়া হয়েছে। এগুলো কপারের দণ্ড, এইটা এই যে পরপর 1 2 3 4 5 6 পরপর 6টি কপারের দণ্ডে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কপারের দণ্ড সেট করা আছে। এগুলো হচ্ছে অশুদ্ধযুক্ত কপার। এইগুলো অশুদ্ধযুক্ত কপার যেগুলো সেট করা আছে এবং এগুলো ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে, যেগুলি অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে এইখানটা হচ্ছে এগুলি অ্যানোড। আর যেগুলো সেট করা নেই অর্থাৎ এইগুলি বাকি যে 3টে কপারের দণ্ড আছে, সেই 3টে কপারের দণ্ড অর্থাৎ এইটি এবং এই 3টি যে কপারের দণ্ড আছে সেগুলো হচ্ছে বিশুদ্ধ কপারের পাত, যেগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করা আছে এবং এই বিশুদ্ধ কপারের পাতগুলি ক্যাথোড হিসাবে কাজ করবে। সুতরাং অশুদ্ধিযুক্ত তামার পাতকে আমরা অ্যানোড হিসাবে নিয়েছি যেগুলো সেট করা আছে, বিশুদ্ধ কপারের পাতকে নিয়েছি যেটা ক্যাথোড হিসাবে কাজ করছে, যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করা আছে। এবং এই জায়গাতে যে জলীয় দ্রবণটা আমরা নিয়েছি তার মধ্যে 5 to 10% H2SO4 এবং 15% কপার সালফেট তার জলীয় দ্রবণ মিশ্রিত করে পুরো দ্রবণের মধ্যে নেওয়া হয়েছে এবং পুরোটা লেডের আস্তরণযুক্ত একটি ভোল্টামিটারের মধ্যে করা হচ্ছে। এরপর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি চালনা করি তখন কি দেখা যাবে না এই দ্রবণের মধ্যে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি আছে সেগুলি আয়নে বিয়োজিত হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি কি, এখানে যেমন ধরো আমরা কি নিয়েছি যে 15% কপার সালফেট, তাহলে কপার সালফেট যদি আয়নে বিয়োজিত হয়, কপার সালফেট অ্যাকুয়াস, এটি আয়নে বিয়োজিত হয়ে Cu2+ অ্যাকুয়াস তৈরি হলো প্লাস SO4 অ্যাকুয়াস তৈরি হবে। 5 থেকে 10% H2SO4 নেওয়া হয়েছে, তাহলে H2SO4 দ্রবণের মধ্যে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে 2H+ অ্যাকুয়াস তৈরি হবে প্লাস SO4 অ্যাকুয়াস তৈরি হলো। আবার একইভাবে জলের অণু আছে, জলের অণু খুব সামান্য অংশ বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে H+ অ্যাকুয়াস তৈরি করবে আর OH- অ্যাকুয়াস তৈরি করলো। এখন তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ প্রবাহ চালনা করার পর আমরা জানি পজিটিভ আয়নগুলি ক্যাথোডে যাবে, নেগেটিভ আয়নগুলি অ্যানোডে যাবে। তাহলে পজিটিভ আয়ন বলতে এরা হচ্ছে পজিটিভ আয়ন। এখন এদের মধ্যে Cu2+ এবং H+ আছে। Cu2+ এর ক্যাথোডে যাওয়ার প্রবণতা অনেক বেশি যেহেতু এর তড়িৎ ধনাত্মকতা কম। তাহলে
ক্যাথোড বিক্রিয়াটি কি হবে? তাহলে যদি আমরা দেখি ক্যাথোড বিক্রিয়া, তাহলে ক্যাথোডে দেখবো এই যে Cu2+ আয়ন আছে অ্যাকুয়াস, ক্যাথোডে দুটি করে ইলেকট্রন গ্রহণ করবে, করে ধাতব কপারে পরিণত হবে। তাহলে কপার সলিড তৈরি হচ্ছে। আর এই দ্রবণের মধ্যে যে Cu2+ ছিল, সেই Cu2+টা ক্যাথোডে গিয়ে সঞ্চিত হচ্ছে। অর্থাৎ এই যে পাতগুলি আছে, এই পাতগুলিতে আস্তে আস্তে এই জায়গাতে সঞ্চিত হতে শুরু করবে প্রত্যেকটা পাত। তাহলে এই পাতগুলো আস্তে আস্তে মোটা হয়ে যাবে, মোটা হতে শুরু করবে। অপরদিকে অ্যানোডে কি রিঅ্যাকশন হবে? আমরা কি জানি যে অ্যানোডে নেগেটিভ চার্জগুলো যায়, কিন্তু এক্ষেত্রে কপারের অশুদ্ধিযুক্ত যে কপারের পাতটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অশুদ্ধিযুক্ত কপারের পাত বলতে এইটা, এখানে 3টি অশুদ্ধিযুক্ত কপারের পাত আমরা নিয়েছি। সেই অশুদ্ধিযুক্ত কপারের পাত থেকে কপার পরমাণু Cu সলিড দুটি করে ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে চলে আসবে। তাহলে কপার তড়িৎদ্বার দুটি করে ইলেকট্রন বর্জন করে Cu2+ তৈরি করছে, সেই Cu2+টা দ্রবণে আসছে এবং সেই Cu2+টা আবার ক্যাথোডের যে তড়িৎদ্বার আছে, ক্যাথোডের তড়িৎদ্বারের উপর গিয়ে জমা হচ্ছে। সুতরাং আমাদের অ্যানোডে যেটা অশুদ্ধিযুক্ত কপার ব্যবহার করেছি, সেই অশুদ্ধিযুক্ত কপার থেকে যেহেতু Cu2+ বেরিয়ে চলে আসছে, সুতরাং এই পাতটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে। তাহলে এই পাতটা যদি আস্তে আস্তে ক্ষয়ে যায়, সুতরাং এখান থেকে যে পরিমাণ কপার ছিল সমস্ত কপারই বেরিয়ে চলে আসবে এবং শুধুমাত্র অশুদ্ধিগুলো এই পাত্রতে আস্তে আস্তে পড়ে থাকবে। এবং এই অশুদ্ধিযুক্ত কপারগুলো এর নিচে, অর্থাৎ অ্যানোডের নিচে জমতে থাকবে, একটা মসলিনের থলির মধ্যে জমতে থাকে এবং জমে জমে যে মিশ্রণ তৈরি করে সেটাকে আমরা অ্যানোড কাদা বলি। এবং এই অ্যানোড কাদার মধ্যে কিছু কিছু মূল্যবান ধাতু, যেমন ধরো নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার ইত্যাদি মূল্যবান ধাতুগুলি এর মধ্যে সঞ্চিত থাকতে পারে। সুতরাং এই প্রক্রিয়াটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে ধাতুর বিশুদ্ধীকরণ বলছি এবং এখান থেকে আমরা বিশুদ্ধ কপার ধাতুকে নিষ্কাশন করতে পারি। তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের উপর যে 3টি পয়েন্ট ছিল, সেই 3টি পয়েন্ট সম্পর্কে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটির উপর আমি 2টো ভিডিও করেছি, যার মধ্যে ফার্স্ট ভিডিওয়ে আমি তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করেছি এবং সেকেন্ড ভিডিওতে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ সম্পর্কে আলোচনা করলাম। প্রত্যেকের পক্ষেই এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে, প্রত্যেকে দেখবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। ওকে।